নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। গত সিজনে এই পডকাস্টে প্রথমবারের জন্য এনাক্ষী চট্টোপাধ্যায়ের গল্প পাঠ করেছিলাম। আজকেও পাঠ করব তাঁরই একটি গল্প। গল্পটিকে কল্পবিজ্ঞানের গল্প বলা চলে না, কিন্তু গল্পটি অবশ্যই বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান নির্ভর গল্প, কিন্তু কল্পবিজ্ঞান নয়, যাতে ভবিষ্যতের কল্পনার বদলে আছে বর্তমান বিজ্ঞানের বাস্তববাদিতা। বাংলায় এই ধরনের লেখার সর্বশ্রেষ্ঠ স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রকে এবং প্রেমেন্দ্র সৃষ্ট অতুলনীয় চরিত্র ঘনাদাকে বিশেষভাবে মনে রেখে উল্লেখ করেই এই গল্প। এক হিসেবে ধরলে এই গল্প ঘনাদাকে নিয়েই একটি ফ্যান ফিকশন মনে করা যায়। তবে পথিকৃৎ বর্ষিয়ান সাহিত্যিকের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই এনাক্ষী এই গল্পে ঘনাদার চরিত্রের অবতারণা না করে তার খুব কাছাকাছি একটি চরিত্রের অবতারণা করেছেন। ঘনাদার গল্পের মতোই কিন্তু এই গল্প তৎকালীন জীবনের প্রতি সমাজ সচেতনতা এবং বিজ্ঞান মনস্কতায় পূর্ণ। গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল, যতদূর বুঝতে পারি, এ যুগের কিশোর বিজ্ঞানী পত্রিকার 2004 সালের শারদীয়া সংখ্যায়। আরম্ভ করছি আজকের পাঠ। এনাক্ষী চট্টোপাধ্যায়ের গল্প ঘনাদার পিস্তুত ভাই। সুন্দরবনে যখন বাঘেদের মধ্যে মড়ক লাগলো, তখন ওরা শেষ অবধি কার শরণাপন্ন হলো বলতে পারে এই শর্মা। সগর্বে নিজের বুকে ভালুকের মতো এক থাপ্পড় কষালেন উনি। উনি মানে সেই রোগা মতো খাড়া নাক, ছুঁচলো থুতনি ভদ্রলোক, যার সঙ্গে খানিক আগেই পার্কে আমাদের আলাপ। আমরা মানে চার মূর্তি, আমি, বুবলাই, অপু আর টোটন। আমরা নড়ে চড়ে বসে বললাম, আপনাকে কেন? কারণ পাওয়াইয়ের ন্যাশনাল পার্কের ঘটনার প্রত্যক্ষদর্শী তো আমি। কিন্তু এত তাড়াহুড়ো না করে ঘটনাটা বরং গোড়া থেকেই শুরু করা যাক। ক্লাবের দাদাদের অর্ডার, পার্কে গিয়ে বেঞ্চি দখল করা একদম নয়, বয়স্কদের জন্য বরাদ্দ আছে ওগুলো। আমাদের পক্ষে আড্ডা মারতে হলে পার্কের রেলিংই যথেষ্ট। সুতরাং অন্য দিনের মতো আজকেও আমরা চার মূর্তি নানা রকম ভঙ্গিতে নিজেদের রেলিংয়ের এপাশে ওপাশে আটকে রেখেছি। সন্ধে হয়ে এসেছে, বেশিরভাগ বেঞ্চি দাদু জাতীয় লোকের ভিড়ে ঠাসা। টোটন হঠাৎ বলে উঠল, ওই ভদ্রলোককে দেখ, চিনিস ওকে? আমরা তিনজন তাকালাম। চেনা বলে তো মনে হলো না, শুধু বুবলাই মন্তব্য করল, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। টিভি স্টার নাকি রে? ফোড়ন কাটল অপু। বিখ্যাত লোকটোক হলে চলো গিয়ে অটোগ্রাফ নিয়ে আসি। আমি উৎসাহিত হয়ে উঠলাম। কিন্তু আমাদের সব জল্পনা কল্পনার অবসান করে দেখা গেল সেই চেনা চেনা চেহারার লোকটি আমাদের দিকেই আসছেন। তড়াক তড়াক করে রেলিং থেকে নেমে পড়ে আমরা অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে গেলাম। এই যে খোকারা, ভদ্রলোক তাঁর হাতের ছড়িটি তুলে কি যেন দেখালেন। আমরা সেদিকে নজর করেও তেমন দ্রষ্টব্য কিছু দেখতে পেলাম না। কয়েকটা 7-8 বছরের বাচ্চা এরা ফুটবল নিয়ে দৌড়োদৌড়ি করছে, আর তাদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে ছুটছে আমাদের পাড়ার কুকুর ভুলো। ভুলো একটু থমকে থেমে কি যেন একটা শুঁকে পরখ করার জন্য দাঁড়ালো। দেখছে ওটা? ভদ্রলোক প্রায় ধমক দেবার মতো বলে উঠলেন। ওর বকুনি দেবার ধরনটা আমার পছন্দ হলো না। ও তো ভুলো, আমি ওকে বুঝিয়ে বললাম। কিন্তু ওটা একটা প্লাস্টিক ব্যাগ। ভদ্রলোকের গলাটা আরও যেন তীক্ষ্ণ। এখনই ভুলো ওটা মুখে পুরবে, থামাও থামাও ওকে। ও, এই ব্যাপার। আমাদের ভুলো কুকুর হতে পারে, কিন্তু তাই বলে এত বোকা নয় যে খাবার ভেবে প্লাস্টিক চিবোবে। কুকুররা খুব চালাক, মানুষের থেকেও। তবে হ্যাঁ,
গরু ছাগলরা মাঝে মাঝে ভুল করে তরকারির খোসা টোসার সঙ্গে প্লাস্টিক ব্যাগও খেয়ে ফেলে বলে শুনেছি। ভদ্রলোক ছড়ি নিয়ে হ্যাট হ্যাট করে ভুলোকে সাবধান করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই প্লাস্টিক ব্যাগটিকে ফেলে ভুলো ল্যাজ নাড়তে নাড়তে বুবলাইয়ের দিকে দৌড়ে এসেছে। পাড়ার সব কুকুর বেড়ালের দল কি জানি কেন বুবলাইকে খুব পছন্দ করে। কি করছিলি গাধা কোথাকার? সস্নেহে ধমক দিল বুবলাই। অতি ভয়ঙ্কর বস্তু এই প্লাস্টিক, চেনা চেনা ভদ্রলোক ভুলোকে বললেন। শুনে ল্যাজ নাড়া বন্ধ করে ভুলো অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। আমাদের যা হাসি পেল তাতে ভদ্রলোক আরো চটে গেলেন। হাসছ? তোমরা হাসছ? জানো কি হয়েছিল মুম্বাইয়ের সেই অভয়ারণ্যে? বাঘের মড়ক, দলে দলে মারা যাচ্ছিল চিতাবাঘরা। সব কিছুর মূলে এই সর্বনাশা প্লাস্টিক ব্যাগ। মুম্বাইয়ের অভয়ারণ্য, বাঘের মড়ক? কি করে জানবে বলো তোমরা? খবরের কাগজে খেলার পাতা ছাড়া আর কিছু পড়লে তো জানবে। গল্পের গন্ধ পেয়ে আমরা কাছে এগিয়ে এলাম। ভদ্রলোক খুশি হলেন মনে হলো। উৎসুক শ্রোতা পেলে কে না খুশি হয়। ঘটনাটা এই রকম। উত্তর মুম্বাইয়ের শহরতলি এলাকার মানুষ ইদানিং চিতাবাঘের ভয়ে রাতে ঘুমোতে পারছিলেন না। এমনকি দিনের বেলাতেও শুরু হয়েছে এই হিংস্র সাপদের আক্রমণ। ইতিমধ্যে ভদ্রলোক পায়ে পায়ে বেঞ্চিটার দিকে এগিয়ে গিয়েছেন। আমরাও গুটি গুটি সঙ্গে গিয়ে তাকে ঘিরে ধরেছি। আমরা কেউ দাঁড়িয়ে, কেউ মাটিতে বসে। আমি দৌড়ে গিয়ে এক ঠোঙা ঝালমুড়ি কিনে এনে ভদ্রলোককে অফার করেছি। উনি এক নজর তাকিয়ে বললেন, কাগজের ঠোঙা? বাহ, বেশ। যতক্ষণ পর্যন্ত প্লাস্টিকের বাটি কিংবা কাপ না হয় ততক্ষণ ঠিক আছে। এই বলে উনি এক মুঠো মুখে পুরে বললেন, শুধু আমি একা কেন, তোমরাও খাও। অপু বলল, আপনি যে বলছিলেন বাঘের মড়ক, মুম্বাইতে বাঘ কোথায়? সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, বুঝিয়ে বললেন ভদ্রলোক। বরিভেলির সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। একসময় ওদিকটা ফাঁকাই ছিল, এখন জনবসতি বেড়েছে। ন্যাশনাল পার্কের লাগোয়া এলাকাতে গড়ে উঠেছে প্রচুর বহুতল বাড়ি। তারপর যা হয়, অনেকে সংরক্ষিত অরণ্যে মর্নিং ওয়াক করতে যাচ্ছে, করতে গিয়ে বাঘের শিকার হচ্ছেন কেউ কেউ। এই তো কয়েক বছর আগে আইআইটির চত্বরে একটা বাঘ ঢুকে পড়ে। অল্পের জন্য একটি বাচ্চা ছেলে বেঁচে যায়, কিন্তু রক্তের স্বাদ পেয়েছে বাঘ, সাহস বেড়ে যাচ্ছে। তারা ন্যাশনাল পার্কের পাঁচিল টপকে ঢুকে পড়ছে বাড়ির ভিতরে। ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে যাবার ঘটনাও ঘটেছে। মুম্বাইয়ের সব খবরের কাগজ, রেডিও, টিভিতে এই নিয়ে মহা হইচই। জরুরি মিটিং ডেকে মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিলেন, ওই অভয়ারণ্যের চিতাবাঘদের খিদে মেটাতে ছাড়া হবে 500 শুয়োর, তবে যদি তাদের শহরে হানা দেওয়া বন্ধ হয়। কিন্তু আপনি যে বললেন বাঘেদের মধ্যে মড়ক লেগেছে, সেটা কি অনাহারে? ভদ্রলোক কৃপার চক্ষে তাকালেন এই অর্বাচীন ছোকরার দিকে, বললেন, ওই যে বললাম, মহারাষ্ট্র সরকার ঠিক করলেন শয়ে শয়ে শুয়োর ছাড়া হবে অভয়ারণ্যে। যে কথা সেই কাজ। মহারাষ্ট্রের লোকেরা কখনো গড়িমসি করে কাজ ফেলে রাখে না। যে যেখান থেকে পারো ধরে আনো শুয়োর। 500 কেন, তার চেয়েও বেশি, যত পাওয়া যায়। 1000 হলেই বা মন্দ কি, কিন্তু সমস্যাটা শুরু হলো তারপরে। এই বলে ভদ্রলোক দম নেবার জন্য একটু থামলেন। ঝালমুড়ি ততক্ষণে শেষ, কিন্তু আমাদের কৌতূহল ক্রমেই বাড়ছে। আর একটা ঠোঙা আনার কথা খেয়াল নেই। টোটন বলল, সমস্যা কেন? বাঘেরা কি বেশি খেয়ে পেটের অসুখ বাঁধালো? সমস্যা আরো গভীরে, মৌলিক সমস্যা। বলতে পারো এই যুগের, এই কালের সবচেয়ে গুরুতর সমস্যা। আর তার শিকার হলো বাঘেরা, মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের ক্ষুধিত চিতাবাঘেরা। এখনো ব্যাপারটা আমাদের কাছে ঠিক বোধগম্য হচ্ছে না। মৌলিক সমস্যা বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? দুম করে জিজ্ঞেস করে বসল বুবলাই। আমার ধারণা ও মৌলিক কথাটার মানেই জানে না। ভদ্রলোক কিন্তু বিরক্ত হলেন না। উনি বললেন, মৌলিক সমস্যা মানে পরিবেশ দূষণ। আরও সহজ করে বলতে গেলে প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগ? আমরা জোরে চেঁচিয়ে উঠলাম।
হ্যাঁ, পলিথিন বলো আর যাই বলো, সহজ বাংলায় সবাই বলে প্লাস্টিক, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, আত্মার মতোই অবিনশ্বর। নৈনং ছিদন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক। আমার আবার সংস্কৃতে একটু অ্যালার্জি। তাড়াতাড়ি ওকে মাঝপথে থামিয়ে গল্পের খেই ধরিয়ে দিলাম। কিন্তু প্লাস্টিক ব্যাগের সঙ্গে বাঘেদের কি সম্পর্ক? সম্পর্ক খাদ্যচক্রের সূত্র ধরে। ওইসব শুয়োর এসেছে কোথা থেকে? শহরের সব অলিগলি আর বস্তি থেকে। কি খেয়ে বড় হয়েছে তারা? যে অত রাজ্যের জঞ্জাল। মুম্বাইয়ের কোনো সমুদ্র তটে গিয়েছ কখনো? দেখেছ কি পরিমাণ প্লাস্টিকের ব্যাগ সমুদ্র ফেরত দিয়ে যাচ্ছে শহরবাসীকে? প্লাস্টিকের জঞ্জালে ছেয়ে গিয়েছে সব নালা নর্দমা, বস্তি অঞ্চলের গলি ঘুঁজি আর সমুদ্র তট। শুয়োরেরা বাজ বিচার না করে কচমচ করে খেয়ে ফেলছে ওই ভয়াবহ বস্তু, যার বিনাশ নেই, ক্ষয় নেই, যা হজম হয় না, পাকস্থলিতে জমে ঘ্যাঁট হয়ে বসে আছে। আর শুয়োরের মাংসের সঙ্গে বাঘেদের পেটে গিয়ে জমছে সেই অবিনশ্বর জঞ্জাল। আর তাই জন্যেই কি? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম আমি। হ্যাঁ, একদম ঠিক। তাই থেকেই বাঘের মড়ক। বোঝো কাকে বলে প্রকৃতির পরিহাস? আগে বাঘের আক্রমণ থেকে মানুষকে রক্ষাই ছিল সমস্যা, আর এখন মানুষের সৃষ্টি করা দূষণের হাত থেকে বাঘকে, সভ্যতার আক্রমণ থেকে। এ তো কল্পনাতীত। এইভাবে চলতে থাকলে তো বাঘেদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা খুব মুষড়ে পড়েছি দেখে মায়া হলো ভদ্রলোকের। আশ্বাস দিয়ে বললেন, কিছু ভেবো না, চিন্তার কোনো কারণ নেই। কারণ নেই? অপু ভ্যাবাচাকা খেয়ে গেল। উপায় আছে বুঝলে, উপায় আছে। ইচ্ছে থাকলে উপায় হয়। শহরকে প্লাস্টিক মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু শহর কেন, গ্রামগঞ্জ, নদী নালা, হিমালয়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এসব প্লাস্টিক ব্যাগ নিয়ে কোথায় ফেলা হবে সে বিষয়ে কি কিছু চিন্তা করছে মহারাষ্ট্র সরকার? সমুদ্রে ফেলে দিলে তো সমুদ্র ওগুলো ফিরিয়ে দিয়ে যাবে। আমি খুব ঘাবড়ে গিয়ে জানতে চাইলাম, কেন? শুধু মহারাষ্ট্র সরকার কেন? বাঘ কি শুধু সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের একচেটিয়া প্রপার্টি? আর প্লাস্টিক ব্যাগ কোথায় নেই? কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, রাজস্থান থেকে নাগাল্যান্ড। সমাধানটা কাদের মাথায় এলো জানো? না, জানি না। সমাধান যে হয়েছে তাই আমরা জানতাম না। ভদ্রলোক নিজের মনে এক চোট হেসে নিলেন। জানবে কি করে? ইডলি দোসা তো খাও না। এ হলো ইডলি দোসার মাহাত্ম্য। না, ভদ্রলোকের বড্ড হেঁয়ালি করা স্বভাব। আমরা উসখুস করছি দেখে উনি পয়েন্টে চলে এলেন। বললেন, খবরের কাগজের আসল খবর পড়ার অভ্যেস থাকলে এটাও তোমাদের চোখে পড়ত। খবরটা খুবই গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর কাঞ্চিপুরমে একটা 1.5 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে বিটুমেন ও পাথরকুচির সঙ্গে প্লাস্টিকের মিশ্রণ দিয়ে। প্লাস্টিকের বাঁধুনি শক্তি আছে, যাকে বলে বাইন্ডিং। বৃষ্টির জলও আটকায়, ফলে বর্ষাকালে এই রাস্তার ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। বাহ, এটা তো দারুণ আইডিয়া। ওই যে বললাম, অবিনশ্বর। বুদ্ধিটা কাদের মাথায় এসেছে লক্ষ্য করেছ? ইডলি দোসা। শেষ অবধি আমরা পৌঁছেছি কোথায়? না, ইডলি দোসায়। পড়নি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ইডলি দোসা খেতেন কিছু বেশি। তাঁর সঙ্গে নিত্য রেশারেশি থানেশ্বরের হর্ষবর্ধনের। হর্ষবর্ধন? আমরা তো হাঁ। হঠাৎ হর্ষবর্ধন কোথা থেকে? বুবলাইটাই বরাবর বেফাঁস কথা বলার জন্য বিখ্যাত। জানিস না তো চুপচাপ থাক, তা নয়। সে ফস করে বলে বসল, হর্ষবর্ধন তো একটা জাহাজের নাম। তাই নাকি? ভদ্রলোক খুব মজা পেলেন মনে হল। আজকাল বুঝি ইতিহাস বইয়ে এই সব কথা লেখা হচ্ছে। ভালো ভালো। ইতিহাসে একজন রাজা হর্ষবর্ধনের কথা আছে অবশ্য। আমি আমতা আমতা করে বললাম, আছে বুঝি? কি লেখা আছে তার বিষয়ে? না মানে বেগতিক দেখে আমি যেন কতই জানি এরকম ভান করে মনে করার চেষ্টা করতে লাগলাম। ভদ্রলোক খুব চালাক, তাঁকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। উনি বললেন,
মনে পড়ছে না? কিছুই মনে পড়ছে না? তাহলে আমার কাছ থেকে শোনো। আড্ডা গেড়ে থানেশ্বর কনৌজে হর্ষরাজা ছিলেন তা বেশ মৌজে। হঠাৎ কেন সাজিয়ে সেনা ফৌজে তাক করেছেন পাণ্ড চোল চেরে? এরকম কবিতা শুনে তো আমাদের চক্ষু চড়ক গাছ। কেউ কিছু বলার আগেই বুবলাই দুম করে একটা বমশেল ছেড়ে দিয়েছে। এটা কি আপনার স্বকৃত কবিতা? পাণ্ড, চোল, চের নামগুলো কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। চিন্তাশীল মুখে প্রশ্ন করল অপু। আমি খুব সন্তর্পণে ধরি মাছ না ছুঁই পানি করে জিজ্ঞেস করলাম, আপনি কি ইতিহাসের হর্ষবর্ধনের ভারত বিজয়ের কথা বলছেন? কারেক্ট! ভদ্রলোকের মুখটা এবার হাসি হাসি হলো। তবে ভারত বিজয় কি ছেলের হাতের মোয়া বললেই হলো? বলেই উনি আর এক চোট কবিতা ওড়ালেন। যথেষ্ট কি হয়নি শিক্ষা গৌড়ে, গুঁতোর চোটে পালিয়ে এলেন দৌড়ে, রাজ্য কিন্তু বাড়বে লম্বে চৌড়ে। ওকে কবিতাটা শেষ করতে না দিয়ে হড়বড় করে জিজ্ঞেস করে বসলো অপু, কেন কেন পালিয়ে এলেন কেন? ওকে কি বাঘে তাড়া করেছিল? হো হো করে অট্টহাসিতে ফেটে পড়লেন ভদ্রলোক। মন্দ বলনি খোকা, তবে দুঃখের বিষয় তোমার অনুমান একেবারেই ভুল। বাংলায় বাঘ কোথায়? বাংলার বাঘ তো মাত্র একজনই ছিলেন, এক এবং অদ্বিতীয়। এ কেমন হেঁয়ালি মেশানো কথাবার্তা? বাংলায় একটাই বাঘ? সুন্দরবন তো বাঘে বাঘে গিজগিজ করছে। তাহলে মাঝে মাঝে গ্রামে হানা দিয়ে গরু ছাগল উঠিয়ে নিয়ে যাচ্ছে কারা? ধরা পড়ে গ্রামের লোকের পিটুনি খেয়ে মারাও যাচ্ছে কেউ কেউ, তাই নিয়ে হইচই হয় খুব। কেন বেচারা জঙ্গল থেকে ছিটকে আসা বাঘদের গোয়াল ঘরে বন্ধ করে খুঁচিয়ে মারা হচ্ছে আমি এটা ঠিক বুঝতে পারি না। কই, বাঘেরা যখন কাঠুরে আর মৌলিদের সাবার করছে তা নিয়ে তো কোনো শোরগোল হয় না, ওটা নাকি তাদের স্বভাব। এমন সময় ভদ্রলোক এক কাণ্ড করে বসলেন। পাঞ্জাবির পকেট থেকে বার করলেন এমন একটা বস্তু যা বহুকাল আগেই এ জগৎ থেকে লুপ্ত হয়ে গিয়েছে। উনি বার করলেন, না ডাইনোসরের বাচ্চা নয়, একটি সিগারেটের টিন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো আমাদের চারজনের মাথায় একটাই চিন্তা খেলে গেল। ইনিও কি তাহলে ইতিহাসের পাতা থেকে নেমে আসা একটি চরিত্র? খুব বেশি পুরনো ইতিহাস নয় অবশ্য, তাই চেহারাটা এমন চেনা চেনা। আমি অনেক ঢোক গিলে কোনো মতে জিজ্ঞেস করতে পারলাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? স্বচ্ছন্দে, স্বচ্ছন্দে। আপনি কি আপনি কি আপনি কি ঘনাদার মাস্তুতো ভাই? বুবলাই না হলে এরকম বেয়াড়া প্রশ্ন কে করবে? ছি ছি, কি যে বলো, মাস্তুতো ভাই কথাটা ভালো না। ওর আবার অন্য অর্থও আছে কি না? চোরে চোরে মাস্তুতো ভাই। আমি হলাম পিস্তুত। এই বলে ভদ্রলোক লম্বা লম্বা পা ফেলে রাস্তার দিকে রওনা দিলেন। আমরা হাঁ করে দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যেই মানুষ, রিক্সা, সাইকেল আর গাড়ির ভিড়ে তাকে আর দেখা গেল না। উনি তাহলে কে? রহস্যটা রহস্যই রয়ে গেল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHARASOR.org।